রোদ, সবটুকু ভেতরে ফেলো, আজকেই আমার বেবি লাগবে। ফেলেছি সোনা, একদম ভিতরে ফেলেছি। সব সময় তো এমন বলো, তবুও বেবি হয় না। আরো ভেতরে দাও, নয়তো বেরিয়ে যাবে। তুমি কি ভেবেছো আমার বেবি চাই না? আমিও তো বাবা হতে চাই। বিয়ের আজ 3টি বছর হয়ে গেছে, কি না করেছি, তবুও বেবি আসছে না। আমি আর ধৈর্য ধারণ করতে পারছি না। নিধির কথাটা শেষ হতেই রাজ আরো ভিতরে ঢুকিয়ে দিয়ে ভিতরেই ফেলল। নিধি আর রাজের বিয়ে হয়েছে আজ 3টি বছর হলো, এখনো অবধি নিধি মা হতে পারছে না। অনেকবার চেষ্টা করে দেখেছে তারা, ডক্টর দেখিয়েও কোনো লাভ হয়নি। কারণ ডক্টর সব দেখে পরীক্ষা করার পর রিপোর্টে দুজনই ঠিক আছে জানায়। রাজ নিধির সম্পূর্ণ ভরসা হারিয়ে ফেলেছে প্রায়। ডক্টর কবিরাজ কোনো কিছুই বাদ রাখেনি। রাজের বাবা মা এক প্রকার বিরক্ত হয়ে গেছে নিধির বেবি কনসিভ না করায়। তারা রাজকে অন্যত্র বিয়ে করানোরও চেষ্টা করেছে, তবে রাজ তাতে রাজি হয়নি। রাজের এক কথা, নিধিকে ছাড়া সে অসম্পূর্ণ। সমস্যা যার মধ্যেই থাকুক না কেন, রাজের নিধিকেই চায়। নিধিও নিজের ব্যর্থতা স্বীকার করে রাজকে বলেছে বিয়ে করে নিতে, তবে রাজ নিধির কথার কোনো প্রকার পাত্তা না দিয়ে নিধিকে আঁকড়ে ধরে রেখেছে নিজের বাহুডোরে। আজ রাজ নিধিকে নিয়ে একটা মাজারে এসেছে। মাজারে দোয়া করে রাজ দানবক্সে দান করলো। দানের টাকা দিতেই নিধি রাজকে উদ্দেশ্য করে বলল, ভালো করে ভিতরে ঢুকিয়েছো তো? কেউ আবার বের করে নিতে পারবে না তো? আরে না সোনা, আর কে বের করবে? একদম ভিতরে ঢুকিয়ে দিয়েছি, আর কেউ বের করতে পারবে না। এইবার ঠিক আছে। দানের টাকা যদি ভালো কাজে লাগে তবে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের ইচ্ছে পূরণ করবে। জি ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের নিরাশ করবে না। চলো এখন বাড়ি ফিরতে হবে। রাজ কথাটা বলতেই নিধির হাত ধরে নিধিকে নিয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। নিধি রাজের হাত শক্ত করে জড়িয়ে ধরে হাঁটছে। রাজ জানে নিধির মনের অবস্থা কতটা খারাপ হয়ে আছে। রাজ আর নিধি লাভ ম্যারেজ করে। অল্প বয়সে তাদের ভালোবাসার জীবন বিবাহিত জীবনের রূপ নেয়, যেই কারণে রাজ চাইতো না নিধি তাড়াতাড়ি বেবি নিক। তাই নিধি জন্মবিরতির কারণ পিল সেবন করত। রাজ ভাবছে হয়তো সেই পিলের সাইড ইফেক্টে এমন কিছু হয়েছে। আসলে সত্যি কী কারণে নিধি বেবি কনসিভ করতে পারছে না তা রাজ জানে না। তাই মনের মধ্যে নানা ধরনের প্রশ্ন আসে তার। রাজ নিধিকে নিয়ে বাড়ি ফিরতেই রাজ দেখতে পেল তার মা সোফায় বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে মুখ ভারী হয়ে আছে তার। রাজ নিধিকে নিয়ে তার মায়ের সামনে দিয়ে চলে যেতে নিতেই রাজের মা রাজকে উদ্দেশ্য করে বেশ ভারী কণ্ঠে বলল, মাজার ভ্রমণ করা হয়েছে? নিজের মায়ের কথার কি উত্তর দিবে রাজ বুঝতে পারছে না। রাজ শান্ত গলায় বলল, মা, তোমার কি মন খারাপ? হঠাৎ করেই এমন করে বলছো যে? দেখ রাজ, তোকে আমি সরাসরি একটা কথা বলতে চাই। এই মেয়ে কখনো মা হতে পারবে না, এটা বিশ্বাস করে নিয়ে তুই আর একটা বিয়ে করে নে। আমরা তো বলছি না নিধিকে ছেড়ে দিতে, শুধুমাত্র। রাজের মায়ের কথাটা শুনে রাজ একদম নিশ্চুপ হয়ে যায়। আর চোখে নিধির দিকে তাকাতেই রাজ দেখতে পেল নিধির চোখের নোনা জল চলে এসেছে। রাজ নিজের মাকে উদ্দেশ্য করে বলল, মা, সবসময় আমার কথা তোমরা ভীষণ চিন্তা করো, এটা স্বাভাবিক। তবে একটিবার এই মেয়েটার কথা চিন্তা করেছো? আমি অন্য কাউকে বিয়ে করলে এই মেয়েটা কোথায় যাবে? বেবি না হলে তাতে তো আমাদের কোনো অপরাধ নেই। বেবির প্রয়োজন হলে অনাথ শিশুদের দত্তক দিব, তবুও আমি নিধির জায়গা অন্য কাউকে দিতে পারবো না। তারপরও যদি তোমরা আমায় ফোর্স করো তবে আমি বাড়ি থেকে চলে যেতে বাধ্য হব। রাজের কথাটা শুনে তার মা ভীষণ অবাক হয়ে যায়। নিজের ছেলেকে যেন সে কোনোভাবেই বোঝাতে পারছে না। রাজ নিধির হাত ধরে নিধিকে নিয়ে হনহন করে চলে যায় নিজেদের রুমে। নিধিকে নিয়ে রুমে এসে রাজ নিধিকে বলল, যাও নিধি, ফ্রেশ হয়ে নাও। ফ্রেশ হয়ে এসে খানিক সময় রেস্ট নিতে হবে, প্রচণ্ড টায়ার্ড লাগছে আমার। যাচ্ছি। কিন্তু রাজ, রেস্ট নিলেই কি তোমার মনের মধ্যে চলা কষ্টটা লাঘব হবে? মানে? নিধি, আমি তোমায় আগেও বলেছি এইসব বিষয় নিয়ে মাথা ঘামাবে না। সো প্লিজ এই সব বিষয়ে মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। পারছি না তো ছাড়তে। আর কতদিন ধরে সহ্য করব বলো তো? তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমায় সুখী করতে পারবো না। তুমি অন্য কারোর সাথে নতুন করে ঘর বাঁধো। যদি এটা সম্ভব হতো তবে অনেক আগেই করতাম। আমার পক্ষে এটা করা কোনোদিন সম্ভব নয়। রাজ কথাটা শেষ করতেই ফ্রেশ হতে চলে যায়। নিধি সোফার উপর ঠায় বসে পড়ে। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে তার। রাজকে বা রাজের পরিবারের কাউকে সে খুশি করতে পারছে না। বারবার ব্যর্থ হয়ে পড়ছে সে।
এমন করে আর কতদিন? এই জন্মে হয়তো নিধির কখনো মা ডাক শোনা হবে না। ওইদিকে রাজও নিজের ভালোবাসার খাতিরে অন্য কাউকে নিজের জীবনে নিয়ে আসছে না। দিনের পর দিন রাজের পরিবারের এই অপমান নিধির সহ্যের বাইরে চলে যাচ্ছে। মুখ ফুটে কিছু বলতেও পারছে না সে, কি বা বলবে। তাদের সকলের অভিযোগের কাছে নিধি তো সত্যি দায়ী। নিধি কিছু সময় বসে আপন মনে রাজের কথা ভাবতে লাগলো। রাজ ফ্রেশ হয়ে বাহিরে আসতেই দেখতে পায় নিধি আন মনে কিছু একটা ভেবে চলেছে। রাজ নিধির পাশে বসে নিধির খোলা চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। রাজের হাতের পরশ পেতেই নিধির ঘোর কাটে। নিধি রাজের দিকে করুণ দৃষ্টিতে তাকাতেই রাজ নিধিকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, শোনো নিধি, তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি। তোমায় বুকের বা পাশে যে জায়গাটায় রেখেছি, সেই জায়গায় অন্য কাউকে কেমন করে রাখবো বলো? তোমার কথাটা আমি বুঝতে পারছি, তবে একটা কথা কি জানো, পরিবার যখন বিপরীতে চলে যায় তখন আর ভালোবাসার আটকে থাকা যায় না। পরিবারের জন্য হলেও তোমায় একটা বিয়ে করা উচিত। তাই সবকিছু ভেবে বলছো তো? হুম। নিধির চোখের জল স্পষ্ট বলে দিচ্ছে যে সে মন থেকে কি বলছে আর বাহির থেকে কি বলছে। আসলে নিধির ভিতরটা ভেঙে গুড়িয়ে যাচ্ছে। নিধি সেটা হয়তো রাজকে বুঝতে দিতে চাই না। নারী সব পারে, শুধুমাত্র নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারে না। নিধি সেই নিজের স্বামীকেই অন্যের সাথে ভাগ করতে চাইছে। রাতের খাবার খেয়ে রাজ বিছানায় এসে শুয়ে আছে। মনটা রাজের ভীষণ খারাপ। অবশেষে নিধিও তাকে অন্য কাউকে বিয়ে করতে বলল। কথাটা ভাবতেই রাজের বুকটা যেন ফেটে যাচ্ছে। রাজ নিজের বুকের কষ্ট বুকে নিয়েই চোখ বন্ধ করে আছে। অনেক চেষ্টা করছে একটু ঘুমানোর জন্য, তবে ঘুম যেন আজ আর রাজের চোখে নেই। কিছু সময় শুয়ে থাকার পর রাজের কানে ভেসে আসলো কারো কান্নার শব্দ। রাজ কান্নার শব্দ পেতেই চোখ খুলে তাকালো। ফ্লোরের দিকে তাকিয়ে রাজ দেখতে পেল নিধি নামাজের আসরে বসে মোনাজতে কান্না করছে। বান্দার সাথে বিধাতার মিলন মেলা হলো নামাজ। নিধি নামাজে বসে কান্না করে বিধাতার থেকে চাইছে। কথায় আছে, বিধাতার থেকে যদি মন থেকে কিছু চাওয়া হয় তবে উনি নিরাশ করে না। নিধিও মন থেকে চাইছে। রাজের ভাগ অন্য কাউকে সে দিতে পারবে না, সেই ক্ষমতা নিধির নেই। নিধির কান্না দেখে রাজ কিছু বলল না। রাজ আপন মনে বলল, কান্না করো। বিধাতা আমাদের কেন বেবি দিচ্ছে না সেটা তো একমাত্র তিনিই জানেন। আর বিধাতার দরবারে চোখের জল ফেললে সেই চোখের জল কখনো বৃথা যায় না। সকাল হতেই রাজ দেখতে পায় নিধি তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। রাজ নিধির কপালে রোজকার মতো নিচের ঠোঁটছোড়া ছুঁইয়ে দিতেই নিধির ঘুম ভেঙে যায়। নিধি রাজকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলল, রাজ, আমার না একটা জরুরি কথা তোমায় বলার আছে। কি এমন জরুরি কথা যার জন্য আমার আদুরি বউ সারা রাত ঘুমাতে পারেনি? বলো সোনা, কি কথা বলবে? আমার না এই মাসে পিরিয়ড মিস হয়েছে, তাই গতকাল রাতে নামাজ পড়ে আল্লাহর কাছে বেবি চেয়েছি। নিধির কথাটা শুনে রাজ তো ভীষণ চমকে যায়, ঠিক তবে চমকের থেকেও বেশি হলো তার খুশি। এই একটা খবর যেন রাজের মনের মধ্যে এক অদ্ভুত খুশি নিয়ে এলো। অবশেষে রাজও বাবা হবে, কথাটা ভাবতেই রাজের কেমন যেন লাগছে। রাজ নিধিকে শক্ত করে জড়িয়ে ধরে নিধিকে উদ্দেশ্য করে বলল, সত্যি নিধি, আমি বলেছিলাম না অপেক্ষা করলে আল্লাহ আমাদের নিরাশ করবে না? দেখেছো, আল্লাহ আমাদের নিরাশ করেনি। তাই তো দেখছি। জানো, আমার না বিশ্বাস হচ্ছে না যে আমি মা হতে চলেছি। এটা আমার কাছে ভীষণ অবিশ্বাস্য কথা। আরে পাগলি, এত চমকে যেতে হবে না। এক কাজ করি, আমি প্রেগনেন্সির চেষ্টা করে দেখি। ঘটনার সত্যতা আগে যাচাই করে নিতে হবে তো। হ্যাঁ, আমিও সেটাই বলতাম। তুমি এক্ষুনি যাও আর টেস্ট কিট নিয়ে এসো। আমার আর অপেক্ষা সহ্য হচ্ছে না। নিধির কথাটা শেষ হতেই রাজ নিধির কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে রুম থেকে বেরিয়ে চলে যায় ফার্মেসিতে। রাজের বুকের মধ্যে ধকপক ধকপক করছে। এতটা খুশির মাঝেও একটা ভয় এসে রাজকে বিচলিত করে তুলছে। রাজের ভয়ের কারণ হলো শেষ অবধি সবকিছু ঠিক থাকবে তো। রাজ বিধাতার কাছে প্রার্থনা করছে নিধির ঠোঁটের কোণে আজ যেই হাসির রেখা সে দেখেছে সেটা যেন এমনভাবেই বজায় থাকে। কোনোভাবেই যেন নিধির ঠোঁটের কোণ থেকে এই হাসির ঝলকটা না চলে যায়। রাজ ফার্মেসি থেকে প্রেগনেন্সি টেস্ট কিট সাথে নিয়ে চলে আসে বাড়িতে। বাড়ি এসে রাজ নিধির হাতে কিটটা দিল। নিধি প্রেগনেন্সি কিট নিয়ে চলে যায় চেক করতে। রাজ সোফার উপর বসে অপেক্ষা করছে।
হাতের তালু পায়ের তালু একদম ঘেমে ভিজে গেছে রাজের। রাজ যখন খুব বেশি নার্ভাস হয়ে পড়ে তখন এমন হয়। রাজ মনে মনে বিধাতাকে ডাকছে, নিধি এখনো আসছে না কেন? রাজের অপেক্ষা করা একদম পছন্দ নয়। 2 মিনিট কেটে যেতেই নিধি ওয়াশরুম থেকে বাহিরে এলো। নিধির মুখ শুকিয়ে গেছে। রাজের আর বুঝতে বাকি নেই যে রিপোর্ট নেগেটিভ। রাজের ঠোঁটের কোণে থাকা হাসির ঝলকটা নিধির মুখ দেখে উবে যায়। রাজ আপন মনে ভাবছে বিধাতা আবারও এই মেয়েটাকে নিরাশ করে দিল। রাজ নিধির দিকে এগিয়ে গিয়ে শান্ত গলায় বলল, নিধি, কষ্ট পেও না। এবার মিস হয়েছে তো কি হয়েছে, আবার চেষ্টা করব, আল্লাহ ভরসা। রাজের কথাটা শেষ হতেই নিধি দুম করে রাজকে জড়িয়ে ধরল শক্ত করে। রাজ বুঝতে পারল না কিছু। নিধি রাজকে শক্ত করে জড়িয়ে ধরে মুচকি হেসে বলতে লাগলো, রাজ, এবার আল্লাহ আমাদের দিক মুখ তুলে তাকিয়েছেন। উনি আমাদের নিরাশ করেননি। আমি মা হতে চলেছি, দেখো তুমি রিপোর্ট। নিধির কথাটা শুনে রাজের চোখের কোণে খানিকটা জল উকি দিল। নিধিকে নিজের বুকে টেনে নিয়ে রাজ নিধির কপালে চুমু খেলো। আজ এতটা বছর পর তারা ভিন্ন খুশি। রাজের বাবা মা তো আশা ছেড়েই দিয়েছে, কিন্তু শেষ আলো হিসেবে নিধির গর্ভের সন্তান চলে এলো। নিধি মা হতে চলেছে কথাটা রাজের বাবা মায়ের কানে আসতেই ওনারা খুশিতে গদগদ হয়ে যায়। রাজ এই দৃশ্যটা দেখে একটা কথা ঠিক বুঝতে পারল যে ভালোবাসা যতটাই থাকুক না কেন, এক একটা ব্যর্থতা সম্পূর্ণভাবে নিজের থেকে নিজের প্রিয়জনগুলোকে দূরে সরিয়ে দিতে পারে, যেমনটা রাজনিধি এই কয়েক বছর দেখে আসছে। তবে অবশেষে তারা সবাই খুশি। নিধিকে বিছানায় শুইয়ে দিয়ে রাজনিধিকে বলল রেস্ট করতে। রাজের অফিসে যেতে হবে, তাই রাজ অফিসে চলে যায়। রাজ অফিসে চলে যেতে নিধি বিছানা থেকে উঠে রান্নাঘরে চলে যায়। অনেক রান্নার কাজ পড়ে আছে। নিধি রান্নাঘরে আসতেই দেখতে পায় তার শাশুড়ি রান্না করছে। নিধি তার শাশুড়িকে রান্না করতে দেখে কৌতূহলী কণ্ঠে বলতে লাগলো, এ কি মা, আপনি রান্না করছেন কেন? রান্না করার জন্য তো আমি আছি নাকি? তুমি তো আছো মা, এতদিন তো সব কিছু নিজের হাতেই সামলে নিয়েছো। এখন তোমার রেস্টের দরকার। এই শরীর নিয়ে এখন গরমের মধ্যে রান্নাঘরে আসতে হবে না তোমায়। কিন্তু মা, আমার কোনো অসুবিধা হবে না। আমি ঠিক আছি, আমি পারবো কাজ করতে। তুমি পারবে না সেটা আমি কখন বললাম? তুমি আমার লক্ষ্মী বৌমা, তুমি পারবে না এমন কিছু কি আছে? তবুও মা, তোমায় আজ থেকে আর রান্না করতে দিব না আমি। তুমি এখন রুমে যাবে আর রেস্ট করবে। নিধির শাশুড়ি নিধিকে জোর করে রুমে পাঠিয়ে দিল। আজ থেকে নিধির ছুটি। নিধির এইসব একদম ভালো লাগছে না। নিজের সংসার নিজে সামলে দিতে চায় সে, তবে সেটা তো এখন কোনোভাবেই সম্ভব নয়। নিধি নিজের রুমে এসে বিছানায় শুয়ে থাকলো। রাতের দিকে রাজ বাড়ি ফেরার অপেক্ষা করছে নিধি। এই লোকটার সাথে ফোনে কথা বলে মন ভরে না তার। ইচ্ছে করে রাজের কোলে মাথা রেখে গল্প করতে। রাজের আলতো হাতে নিধির চুল বিলি কেটে দিবে আর নিধি পরম আবেশে চোখ বন্ধ করে রাখবে। কিছু সময় অপেক্ষা করতেই রাজ চলে আসলো। রাজ রুমে এসে দ্রুত ফ্রেশ হয়ে নিয়ে নিধির পাশে এসে বসলো। নিধির পাশে বসতেই নিধি রাজকে উদ্দেশ্য করে বলল, এই জানো আজ কি হয়েছে? কি হয়েছে বলো আমায়। মা আমায় রান্নাঘরে যেতে বারণ করেছে। আমি যদি রান্নাঘরের কাজ না করে, তবে কি আমার সেটা ভালো লাগবে বলো? এখন তো তোমার শরীর খুব খারাপ, তাই হয়তো মা চায় না তোমায় দিয়ে কোনো কাজ করাতে। তাছাড়া এখন তোমার রেস্টের প্রয়োজন। তুমি রেস্ট না করে রান্নাঘরে গেলে অসুস্থ হয়ে পড়বে। কি, তুমিও মায়ের মতো বলা শুরু করে দিয়েছো? আমি কি প্রথম কোনো নারী নাকি যে মা হচ্ছে? হাজার হাজার মেয়ে প্রেগনেন্ট হয়েও কাজ করে, তাদের তো কিছু হয় না, আমার কি হবে? বেশি কথা না বলে এখন আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ো। আমি তোমার সাথে এখন গল্প করতে চাই। আসছি। আমায় একটু কাজ করতে দিতে চাও না তো? আমি আর কিছু বলবো না। নিধি কথাটা অভিমানী কণ্ঠে বলল। রাজনিধির কথাটা শুনে মুচকি হাসল। রাজনিধির কেয়ার করে এটা নতুন কিছু নয়। বিয়ের আগেও রাজ যতটা নিধির কেয়ার করত, বিয়ের পর তার থেকেও কয়েক গুণ বেশি করে। ভালোবাসা তো এটাই, প্রিয়জনকে সবসময় চোখে হারানো। ভালোবাসার মানে প্রিয়জনের যত্ন। সত্যিকারের ভালোবাসাগুলো এমনই হয়। নিধি রাজের কোলে মাথা দিয়ে শুয়ে পড়তেই রাজ নিধির মাথায় হাত বলিয়ে দিয়ে আদর দিতে লাগলো। রাজনিধির পাশে সবাই আছে।
তবে আগামীকাল অবধি নিধির পাশে শুধুমাত্র তার স্বামী রাজ ছিল। আমাদের সমাজের সহজাত রোগ হলো বেবি কনসেপ্ট না করতে পারলে নারীর দোষ। ছেলেকে আবার বিয়ে করাতে হবে, একটিবারও তার এটা ভেবে দেখে না ওই মেয়েটাকে যে তারা দোষারোপ করছে তার কেমন লাগছে। সেও তো মানুষ। যদি এই কথাটা সবাই বুঝতো তবে নিধির মতো কোনো নারীকে আর অবহেলা সহ্য করতে হতো না। নিধি আর রাজের জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় ভালো থাকতে পারে।